আজকে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটাকে আমি বলতেছি ফাইনাল ফ্রন্টিয়ার। ফাইনাল ফ্রন্টিয়ার শুনলে আপনার আপত্তি হওয়ার কথা যে ভাই কেবল রাউন্ড অফ 16-এর খেলা। মিশর তো চূড়ান্ত কোনো দলও না, মিশর স্পেনও না, মিশর ফ্রান্সও না, বিশ্বকাপের তেমন বড় কোনো দাবিদারও না, বড় কি তেমন কোনো দাবিদারও না, ইভেন মরক্কোও না। তাহলে তারে ফাইনাল ফ্রন্টিয়ার বলার কারণটা কি? কারণ হচ্ছে অলরেডি লিওনেল স্কালোনের কিছু টেকনিক্যাল প্রবলেম নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেপ ভার্দের বিপক্ষে যে জিনিসগুলো একটু এক্সপোজ হয়েছে বলে একটা আলোচনা, সেই জিনিসগুলোর একটা দারুণ পরীক্ষা হবে আজকে আবার। আর কেপ ভার্দে যে থিওরিতে খেলছে সেই থিওরিতে আরও শক্তিশালী খেলা উপহার দেবে মিশর। ফলে মিশরের বিপক্ষে ম্যাচটা প্রথমত স্কালোনির জন্য চ্যালেঞ্জ যে তিনি কি যে জিনিসগুলো এক্সপোজ হয়েছিল ওগুলো ঠিক করতে পারতেছেন। আজকে 11-এ ওই পরিবর্তন আনা, কৌশলে ওই পরিবর্তন আনা এনে ওগুলোকে ঠিক করতে পারতেছেন, এটা তার জন্য ফাইনাল ফ্রন্টিয়ার। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে এবার আর্জেন্টিনাকে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16-এ দুটো আফ্রিকান টিমের সঙ্গে খেলতে হচ্ছে। আর্জেন্টিনার জন্য চিরকাল খুব অস্বস্তির একটা ব্যাপার হচ্ছে আফ্রিকান দলের বিপক্ষে খেলা। আফ্রিকান দলগুলো ওই নিজেদের লো ডিফেন্স কম্প্যাক্ট রেখে দুই পাশ থেকে আক্রমণ করে, কাউন্টার অ্যাটাক দ্রুত ট্রানজিশন করে কাউন্টার অ্যাটাক করে। আজকাল এই টেকনিক্যাল ব্যাপারগুলো আরও শার্প হচ্ছে। আগে ছিল শুধু ফিজিক্যাল চ্যালেঞ্জ, এখন টেকনিক্যালিও ওরা অনেক উন্নত হচ্ছে। আবার ওই ব্লক করা টরা আগে যে ব্যাপারগুলো ছিল ওগুলোও আছে। ফলে এটা আর্জেন্টিনার জন্য খুব চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটারও আবার শেষ ধাপ আজকে। আজকের পরে তো আর কোনো আফ্রিকান দলের মুখোমুখি হচ্ছে না আর্জেন্টিনা। ফলে এরপরে যাদের মুখোমুখি হতে হবে যদি ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যায়, তারা মোটামুটি ওপেন প্লে করবে, ওপেন অ্যাটাক করবে, যেটা আর্জেন্টিনা পছন্দ করে। যে তুমি ওপেন অ্যাটাক করো তাহলে আমি আমার খেলাটা খেলতে পারবো। সেই জিনিসটারও একটা ভালো পরীক্ষা যে আজকে যদি তারা মিশরের বিপক্ষে ভালো মার্ক পেয়ে পাশ করে, কোনো ক্রমে টেনে টুনে পাশ করার কথা বলতেছি না, ভালো মার্ক পেয়ে পাশ করে, তাহলে ফাইনাল পর্যন্ত যাওয়া খুব বেশি বাধা থাকার কথা না। স্পেন বা কেউই তেমন কোনো বাধা হয়ে উঠবে না। তো সেই কারণে আমি বলতেছি যে আজকের ম্যাচটা একটা ফাইনাল ফ্রন্টিয়ার। এই ফাইনাল ফ্রন্টিয়ার জেতার জন্য লিওনেল স্কালোনি কী কৌশল নিতে যাচ্ছেন? মিডিয়াতে নানা রকম জিনিস ভাসতেছে। একেবারে আর্জেন্টিনার ক্যাম্পের ভেতর থেকেই একাদশ নিয়ে নানা রকম খোঁজ খবর সাংবাদিকরা জানাচ্ছেন। এইসব খোঁজ খবর যদিও বিশ্বাস করা কঠিন, কারণ আর্জেন্টিনার ম্যানেজার নিশ্চয়ই সাংবাদিকদের ডেকে ডেকে বলবেন না যে আমার স্টার্টিং 11 ঠিক করে ফেলছি। তারপরে সেগুলো একটু বিবেচনা করে আমরা দেখি যে আসলে স্কালোনি কিভাবে সামলাইতে যাচ্ছেন এবং তার আসলে মূল চ্যালেঞ্জ কী কী। 3টা মূল চ্যালেঞ্জ আছে, সেই 3টা চ্যালেঞ্জ একটু আলোচনা করি এবং সেটা কিভাবে সামলাবেন বলে মিডিয়া বলতেছে সেটা একটু বলি। দেখেন, স্কালোনি, মেসি বা এই টিমটার ওপর থেকে আস্থা হারানোর কোনো সুযোগ নাই। আমি আগেও বলছি, এখনো বলতেছি। এরা হঠাৎ করে খারাপও হয়ে যায় নাই, হঠাৎ করে বোধবাসী শূন্যও হয়ে যায় নাই। কিন্তু একটা টেকনিক্যাল বা একটা বাস্তবিক বিপর্যয় হয়েছে। এই ডি মারিয়া চলে যাওয়ার পরে এই টিমটাকে আবার বাধ্য হয়ে অনেকটাই আগের মতো মেসি সেন্ট্রিক হয়ে যেতে হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার ঘটছে। এবং কেন যেন খেলোয়াড়রাও এই ২০২৪ পর্যন্ত যেটা দেখছি যে মেসি সেন্ট্রিকতা বাদ দিয়ে মেসিরে ফ্রি করে নিজেরা অনেক চান্স ক্রিয়েট করা, নিজেরা চান্স নেওয়া, এই ব্যাপারগুলোতে অনেক অভ্যস্ত ছিলেন জুনিয়র যারা খেলোয়াড়। কিন্তু এখন এই বিশ্বকাপে এসে দেখতেছি সেই জিনিসটা একটা ডিস্ট্রাকটিভ অবস্থা তৈরি হয়েছে যে মেসি না হলে চলতেছেই না। মেসি গোল করে দিবে। এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার যে কয়টা ওপেন গোল সবগুলো মেসির করা। এটা খুব বিস্ময়কর ব্যাপার। এবং এমন না যে আপনি বলবেন স্ট্রাইকাররা খারাপ করতেছে বলে এটা খুঁজছে। কোনো স্ট্রাইকার, কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বিগ কোনো চান্সও পায় নাই বা ক্রিয়েটও করতে পারে নাই তার জন্য কেউ। তার মানে সবাই মেসিকেই চান্স ক্রিয়েট করার জন্য খুঁজতেছে। এই জিনিসটা হচ্ছে আর্জেন্টিনার এবার বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে কি করে যেন সাম্পাওলি ম্যারাডোনার ভূত ফিরে আসছে বলে আমি মাঠের খেলায় দেখতেছি। একেবারে ১ম ম্যাচ থেকে। ১ম দিকে ওইটা ভালো লাগছে। কারণ হচ্ছে ওইটা সুবিধা নিয়ে পেয়ে মেসি অনেকগুলো গোল করছে। সব চান্স যেহেতু তাকে ঘিরে ক্রিয়েট হচ্ছে, সে ম্যাজিক্যাল গোল করতেছে। দেখে খুব ভালো লাগছে সবার। কিন্তু শঙ্কাটা তখনই তৈরি হয়েছে। এরপরে কেপ ভার্দের বিপক্ষে এসে জিনিসটা বোঝা গেল যে এটা তো একটা বিপদের ব্যাপার। এই সবাই মেসিকে খুঁজতেছে। ইভেন নাম্বার 9ও ব্যাকপাস করে মেসিকে বল দিচ্ছে। মেসি, তোমাকে চান্স দিলাম, তুমি গোল করো।
মেসি দিছে জুলিয়ান আলভারেজকে চান্স, সে আবার উল্টে চান্স ক্রিয়েট করতেছে মেসির জন্য। কি ভয়ঙ্কর ব্যাপার না? আপনি আছেন বক্সে, আপনাকে বল দেওয়া হয়েছে, আপনি নেট না খুঁজে আপনি পেছনে খুঁজতেছেন মেসিকে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হইতে পারে না। এটা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে, স্ট্রাকচারালও সমস্যা হচ্ছে। সেগুলো একটু ধাপে ধাপে বলি। স্ট্রাকচারাল সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে, ডি মারিয়া না থাকাটা কিভাবে প্রভাব ফেলছে। সমস্যাটা শুরু হচ্ছে, আগে আর্জেন্টিনার দুইটা উইংয়ের দুই রকম রোল ছিল। এই ডান পাশের উইংয়ে তো প্রথাগতভাবে মেসি ডান পাশটা দখল করে রাখে, ফলে ডান পাশের উইং দিয়ে ওই স্পিডি আক্রমণটা খুব জরুরি হয় না। ডান পাশের উইংটা মূলত ডিফেন্সিভ ওয়ার্কে বেশি ব্যস্ত থাকে। এটা ডি মারিয়া থাকা পর্যন্ত ট্র্যাডিশনটা এরকমই ছিল। কিন্তু বাম পাশের উইংটা ভাবো স্পিডি একটা জায়গা ছিল। ওটা একদম ডিফেন্স লাইন থেকে, মানে ফুল ব্যাক থেকে শুরু করে একদম বক্স পর্যন্ত, বা কখনো মাঠের ভেতরে ইনভার্টেড হয়ে এসে ডি মারিয়া ওই পাশটা একা সামলায় রাখতো। তুমি মেসিকে গার্ড করবা, মেসিকে মার্ক করবা, আমি দেখে নিচ্ছি, আমি তোমাকে অন্তত 3টা চান্স ক্রিয়েট করে দেবো, নিজে একটা গোল করে দেবো, আমি তোমার পাগল বানায় দেবো। সবগুলো বড় ম্যাচে দেখবেন ডি মারিয়া একটা গোল করে লিড এনে দিছে। এটা একদম ট্র্যাডিশন ছিল। কিন্তু ডি মারিয়া যাওয়ার পর থেকে নানা কারণেই ওই লেফট উইং এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আর বেশি করে না বলি। লেফট উইংয়ে প্রপার রিপ্লেসমেন্ট পাওয়া যায় না। যা গার্নাচোদের পাওয়া গেছিল তারা আবার ফর্মহীনতা এবং কিছু ডিসিপ্লিন ইস্যু টিস্যু মিলে তারা কেউ আসে নাই দলের সঙ্গে। পেস্তিয়ানি, গার্নাচো এরকম যারা ছিল। এখন উইংয়ে যাদের খেলানো হচ্ছে, ধরেন আলমাদা বা অন্য যারা, তারাও আসলে ইনভার্টেড মিডফিল্ডার, তারা উইঙ্গার না। ওই নামে উইঙ্গার, টাচ লাইনে খেলে না, তারা শুধু ওই লেফট সাইডে খেলে। লেফট থেকে দ্রুত ঢুকে এসে মেসির কাছে এসে দাঁড়ায় পড়ে। ফলে কি হচ্ছে, পুরো জিনিসটা ওই অ্যাটাকিং মিডফিল্ড ওভারলোডেড একটা অবস্থা হয়েছে। এদিক থেকে ডিপল দৌড়ায় এখানে আসে, ম্যাকালিস্টার নিচ থেকে, ম্যাকালিস্টার গত কয়েকটা ম্যাচে নিচে খেলতেছে, ম্যাকালিস্টার উপরে উঠে মেসির কাছাকাছি চলে আসে, এনজো মেসির কাছাকাছি চলে আসে, থিয়াগো আলমাদা ওখানে চলে আসে, মানে ওই জায়গাটা একটা জটলা পাকায়। এবং তাদের প্রত্যাশা থাকে যে তারা ওই জটলার ভিতর থেকে একটা বল দিবে হচ্ছে মেসিকে। মেসিকে যেহেতু কয়েকজন মার্ক করে রাখে, মেসি ওখান থেকে একটা ম্যাজিক্যাল চান্স বা ম্যাজিক্যাল একটা গোল করে দিবে। এই জিনিসটা দেখলে ভয় লাগে। এটা সাম্পাওলির বুথ, এটা ম্যারাডোনার বুথ, যে সবাই চেষ্টা করে মেসিকে বল দেওয়ার, ম্যাজিকটা মেসি করবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কাজে লাগে। কিন্তু বড় বড় ম্যাচ কোথাও কোথাও আপনি আটকে যাবেন। সব দিন তো মিরাকল হবে না। ওই লোকটা তো শেষ পর্যন্ত মানুষ, শেষ পর্যন্ত মানুষের যে অন্য কোনো স্রষ্টা বানানো অন্য কোনো জেনারের প্রাণী না। ফলে কোনো কোনো দিন তার ওই মিরাকলটা হবে না। যেদিন হবে না সেদিন আপনি শেষ। ওই শিক্ষা সাম্পাওলিও পাইছে, সাম্পাওলি অনেক বেশি পাইছে, ম্যারাডোনা এক ম্যাচে পাইছে জার্মানির বিপক্ষে। ফলে এই কৌশল কোনো সাস্টেনেবল কৌশল না। এখন দেখেন, আজকে আপনি যখন মিশরের বিপক্ষে খেলবেন, চ্যালেঞ্জটা কি ভয়াবহ হয়ে উঠবে দেখেন। মিশর সবচেয়ে পছন্দ করবে তাদের দুই উইং থেকে অ্যাটাক করাটা, সালা আর মুর্শি। এই তো মুর্শি না ছেলেটা, হ্যাঁ মুর্শি। সালা আর মুর্শি দুপাশ থেকে অ্যাটাক করতে চাইবেন। এখন আপনি কিভাবে ঠেকাবেন? আমরা মিডিয়াতে একটা স্টার্টিং লাইন আপ দেখতে পাচ্ছি, তাতে কথা হচ্ছে এরকম যে স্কালোনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে আগের ম্যাচের যে লাইন আপ সেখান থেকে 3টা চেঞ্জ করবেন 3 লাইনে। ডিফেন্স লাইনে একটা, মিডফিল্ডে একটা, ফরওয়ার্ডে একটা। সেটাও লোকেরা অনুমান করে ফেলছে এবং জেনে গেছে নাকি, আমি জানি না সত্যি কিনা। ডিফেন্স লাইনে হচ্ছে মেদিনার বদলে ট্যাগলাফিকো আসবে, ফরওয়ার্ডে হচ্ছে আলমাদার বদলে পারেদেস আসবে, কিন্তু পারেদেস খেলবে ডিপে। ওই বাম পাশটায় খেলবে ম্যাক, ম্যাক আগে যে জায়গাটায় খেলতো। আর ফরওয়ার্ডে চেঞ্জ বলতে লাউতারোর বদলে আলভারেজ স্টার্ট করবে। প্রথমত এটাকে কেন চেঞ্জ বলা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। মানে এটা চেঞ্জ কেন? এটা তো আসলে এইটাই স্কালোনির গত কিছুদিনের মূল লাইন আপ ছিল। কিন্তু বিশ্বকাপে ইনজুরি এবং কিছু কাকতালীয় ঘটনার কারণে এই লাইন আপটা সে ইউজ করতে পারে নাই। তার ওই যে ধরেন ট্যাগলাফিকোই তো ওই জায়গায় ফিক্সড ছিল। ট্যাগলাফিকো যেহেতু ইনজুরি ক্যারি করতেছিল, ফিট হয় নাই, মেদিনারে নামানো হয়েছিল মেকশিফট হিসেবে। মেদিনা ক্লিক করে গেছে ফুল ব্যাক হিসেবে, উপরে গিয়ে কাজ করতে পারতেছিল, আবার ডিফেন্সিভ ওয়ার্ক খুব ভালো। পরে ট্যাগলাফিকো ফিরে আসছে, ওদিকে ঘটনাচক্রে মেদিনাও ইনজুরিতে পড়ছে। মানে এটা তো প্রত্যাবর্তন। মিডফিল্ডেও তাই, পারেদেস তার হচ্ছে ডিপ মিডফিল্ডে মূল ভরসা গত বেশ কিছুদিন ধরে। আপনারা যারা ওই 22
মাথায় নিয়ে বসে আছেন তারা মনে করতে পারবেন না, কিন্তু এর পরে থেকে দেখবেন পারেদেস আবার দলে ভালোভাবে প্রত্যাবর্তন করছে, ডিপ মিডফিল্ডে সে পারেদেসকেই খেলায়। তাহলে পারেদেস এই আনফিট ছিল, পারেদেসকে সে খেলায় নেই, আলমাদাকে সুযোগ দিছে, ম্যাককে ডিপে নামায় আলমাদাকে সুযোগ দিছে। তাহলে এটাও আসলে প্রত্যাবর্তন। আর ওপরেও তো তাই, জুলিয়ান আলভারেজ ইনজুরি ক্যারি করতেছিল, এই জন্য সে স্টার্ট করতে পারতেছিল না। স্টার্ট করতেছিল লাউতারো, জুলিয়ান আলভারেজ সেকেন্ড হাফে গিয়ে 60-65 মিনিটের দিকে মাঠে নামতেছিল। তো জুলিয়ান আলভারেজের প্রত্যাবর্তন হচ্ছে, এটা তো কোনো চেঞ্জ না। মানে আমরা যে মৌলিক জায়গাগুলো নিয়ে কথা বলতেছি, মৌলিক জায়গাটা কি? ওই যে যেটা বললাম যে মৌলিক জায়গা হচ্ছে দুই উইং নন ফাংশনাল আর্জেন্টিনার। এই ডিমারিয়া যাওয়ার পর থেকে দুই উইংয়ে কোনো ফাংশন নাই। ফুল ব্যাকরা আর্জেন্টিনার ঐতিহ্যগতভাবে, আর্জেন্টিনার খুব বেশি ফুলব্যাক আমি দেখি নাই যারা ওই কাফু কার্লোস হয়ে উঠতে পারে, যে একদম সমানে ওভারল্যাপ করে আক্রমণ করবে, আবার প্রচণ্ড ভালো ডিফেন্সিভ ওয়ার্ক, ওরকম আর্জেন্টিনা প্রথাগতভাবে পায় না। ফলে যতদিন ডিমারিয়া ছিল ততদিন উইংয়ে ভালো সার্ভিস ছিল, তা না হলে টাচ লাইনে কোনো সার্ভিস নাই, ও টাচ লাইন বরাবর অ্যাটাক হচ্ছে না, এবং ডিফেন্সও মুশকিলে পড়ে যাচ্ছে। আর যে দুই ফুলব্যাক টাগলাফিকো এবং মুলিনা বা মন্টিয়েল, এরা দুজনের কেউ ওই ট্রানজিশনাল ক্ষমতা সম্পন্ন না, ওই গতি সম্পন্ন না, ওরকম ডিফেন্সিভ অফেন্সিভ ব্রেটওয়ালা খেলোয়াড় না যে ফুলব্যাক দুজন অ্যাটাকে উঠে দুই উইংরে কার্যকর রাখবে, আবার প্রয়োজন হলে এসে সালা মুর্শিকে আটকাবে। এই রকম ফুলব্যাক তারা না। এখন আপনি এই দুই ফুলব্যাককে খেলাবেন এবং আপনি প্রথাগত কোনো উইঙ্গার রাখবেন না, মানে আপনার বাম পাশে ম্যাক খেলবে, ডান পাশে ডিপল খেলবে, তারা তো টাচ লাইনে খেলবে না, তারা মাঝেই চলে আসবে, মাঝেই খেলবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যেটা বললাম যে আজকে ভয়াবহ থ্রেটটা কোথায়? সালা এবং মুর্শি উঠবে দুই পাশ থেকে, সালা উঠবে হচ্ছে ট্যাগলাফিকোরের পাশ থেকে, মুর্শি উঠবে হচ্ছে মলিনারের পাশ থেকে। সালার কথাটা আপনি পাবেন, ট্যাগলাফিকো এমনিতেই ডিফেন্সিভ, ট্যাগলাফিকো খুব একটা অ্যাটাকে যাবে না, কিন্তু যদি একবারও ভুল করে যায়, ওর পেছনে যে স্পেস পড়ে থাকবে ওইটা সালা হাঁটতে হাঁটতে কাভার করবে, ওইটা জাস্ট ওইটা খেয়াল করবে, একটা বল পাবে, সেকেন্ডের ট্রানজিশনে ওই জায়গা থেকে এটে গিয়ে গোল করে চলে আসবে। মানে সরি, এত ছোট করতেছি না আর্জেন্টিনা সিবিদের বা গোলকিপাররে, কিন্তু ব্যাপারটা ওরকম দেখা যাবে, মনে হবে সালার এটা একটা উঠোনে হাঁটতেছে, ওই যে বিশাল স্পেসটা সে দেখবে। যদি ট্যাগলাফিকো কোনো কারণে উঠবে না, ট্যাগলাফিকো ওঠার খেলোয়াড় না, বিশেষ করে যখন সে জানে আমার সালাকে ঠেকাইতে হবে, আমার লাইনে হচ্ছে সালা, ফলে সে উঠবে না। যদি কোনো কারণে ওঠে তাহলে ওই পিছনের স্পেস কাভার করার ক্ষমতা ট্যাগলাফিকোর নাই, সে জীবনেও দৌড়ায় সালারে ধরতে পারবে না, ফলে সে সালা প্যানিকে উঠবেই না, সে ওই চার ডিফেন্ডারের লাইন একেবারে অক্ষত রেখে দাঁড়ায় থাকবে, বল সে আর এটাকে অংশ নেবে না। মলিনা ওঠার চেষ্টা করতে পারে, কিন্তু উঠতে গেলে এই পাশেও বড় বিপদ হয়ে যাবে। মলিনার ভিতরে ওঠার ব্যাপক স্বভাব আছে, কিন্তু যদি উঠতে যায় তাহলে মুর্শি ওই জায়গাটা ইউজ করে ফেলবে, ওই পেছনে যে ফাঁকা স্পেস হবে মলিনারও ওই একই সমস্যা। যত যাই বলেন এটাকে উঠতে চায় সে, কিন্তু ওই পেছনের স্পেস কাভার করতে গেলে যে সুন্দর ট্রানজিশন লাগে, যে পেস লাগে, যে স্পিড লাগে, এর কোনোটাই তার নাই। ফলে সে যদি অ্যাটাকে ওঠে, এবং তার ক্ষেত্রে আমার খুব ভয় আছে যে সে হয়তো নির্দেশ অমান্য করে মুর্শিরে গার্ড করার কথা বলে গিয়ে সে অ্যাটাকে চলে যাবে। অ্যাটাকে গেলে ভালো লাগবে আমাদের দেখতে, যে সে কিছু কাট করতেছে, কাটব্যাক করতেছে বক্সে, ভালো লাগবে দেখতে, কিন্তু ওটা ভয়ানক বিপদের কারণ হয়ে যাবে। ওই জায়গা থেকে মুর্শি একদম ফাঁকা স্পেসে ওই আরেকজন হেঁটে গিয়ে গোল করে আসবে কাউন্টার অ্যাটাকে। এই হচ্ছে দুই উইংয়ের অবস্থা। এখন তাহলে বোঝা গেল যদি স্টার্টিং 11-এর কথা আমরা বলতেছি, এই স্টার্টিং 11-ই যদি সত্যি হয় তাহলে উইং থেকে আসলে কোনো অ্যাটাকই আসবে না, টাচ লাইন থেকে কোনো অ্যাটাক আসবে না। তাহলে দেখেন ওই পরিস্থিতিটা কি দাঁড়ালো, ওই যে শুরুতে যেটা বললাম যে সব এসে ফানেলের মুখে, আগে একদিন বলছিলাম যে সব নদী এসে সমুদ্রে মেশে, সব এসে ওই যে সেন্ট্রাল মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে ওই জায়গায় এক হয়ে যাচ্ছে। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, পেছন থেকে এনজো, পারেদেস, মেসি ওখানে আগে থেকেই আছে, উপরে আলভারেজ আছে, সেও টেনে নিচে নামতেছে, মানে একটা ছোট্ট বৃত্তের মধ্যে ওই পুরো মিডফিল্ডটা এক জায়গায় হয়ে যাচ্ছে, কোনো উইং টুইং নাই, দুপাশ থেকে কোনো আক্রমণ হবে না। এখন দেখেন আপনি তাহলে মিশরের জন্য কি একটা আরামদায়ক পরিস্থিতি হবে। মিশরের কোচকে যদি আপনি বলেন যে আপনার শক্তি মাথায় রেখে আপনি একটু স্বপ্ন দেখেন তো, যে আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন দলের বিপক্ষে আপনি কি চান, তিনি ঠিক এই স্বপ্নটাই দেখবেন, যেটা আর্জেন্টিনার এই স্টার্টিং 11-এ হবে, হতেই হবে। এই স্বপ্নটাই উনি দেখেন যে ওরা চাওস তৈরি করুক নিজেরা নিজেরা মিডফিল্ডে, আমার দুই সাইড ফাঁকা থাক,
ওয়াইড থেকে কোনো আক্রমণ হবে না, বরং ওয়াইডটা আমি ইউজ করব। ওই 2 ওয়াইড থেকে 2টা আশি লাইন থেকে আমি যা আক্রমণ করব ওদের ঠেকানোর জন্য আমার কাউরে রাখার দরকার নেই। আমার পুরো ডিফেন্সটা শুধু সেন্টারে রাখলেই হচ্ছে। সেন্টারে আটকায় রাখলে ওরা আর কিছু করতে পারবে না। এ জায়গায় আরও সুবিধা আছে। ওনার ওই যে সেন্টারে যে একগাদা লোক সবাইরে মার্ক করারও দরকার হচ্ছে না। অলরেডি ম্যাচগুলোতে আর্জেন্টিনা যে ধারণা দিয়ে দিছে যে মেসি ছাড়া কেউ শট নেবে না, ফলে উনি আসলে মূলত ফাইনাল শটের জন্য মার্ক করবেন মেসিকে। যে তোমরা যে ওইখানে ওরা যে 5 জন উপস্থিত হচ্ছে 5 জনকেই সিরিয়াসলি মার্কিং করা লাগবে না, 5 জনের শুধু লেন ব্লক করো আর মেসিকে সিরিয়াসলি মার্ক করে রাখো, মেসি যেন শট নিতে না পারে। কত সহজ হয়ে যায় না ব্যাপারটা প্রতিপক্ষের জন্য। প্রেডিক্টেবল, খুবই প্রেডিক্টেবল যে ওদের লেন ব্লক করে দাও বাকি কয়জনের, আর মেসিকে হচ্ছে শট নিতে দিবা না। এটা যদি হয় তাহলে আপনার শট নেবে কে, চান্স নেবে কে? আপনার উপরে জুলিয়ান আলভারেজের জন্য চান্স ক্রিয়েট হবে কি করে? জুলিয়ান আলভারেজ বা লাউতারো, আমরা যে ওদের গালিগালাজ করতেছি, ওরা বল পাবে কি করে? ওরা গোলে শট নেবে কি করে? যেহেতু বাকিরা কেউ ওইটা ফিলই করতেছে না যে মেসি ছাড়া কাউরে বল দেওয়া দরকার, এটাই ফিল করতেছে না, তাহলে তো ওই প্রতিপক্ষের কোনো চ্যালেঞ্জই নেই এখানে। আপনার যদি স্কোরিং অপশন, আপনি আর কোনো অপশন ইউজই না করেন, আপনি উইং থেকে কোনো স্কোরিং অপশন ইউজ করতেছেন না, ইউ হ্যাভ নো ডি মারিয়া, আপনার উইং থেকে কোনো অপশন নাই স্কোরিং, আপনার ফরওয়ার্ডে যারা নামাচ্ছেন, আবার তো দেখেন ফরওয়ার্ডের ভূমিকাটা কীরকম হয়ে গেছে এই স্ট্রাকচারে। ফরওয়ার্ডের কাজ আর গোল করার নাই এই আর্জেন্টিনা বর্তমান স্ট্রাকচারে। ফরওয়ার্ডে যেই খেলুক তার কাজ হয় মূলত ডিফেন্ডারকে স্ট্রেস করে সরায় ওখানে একটা চ্যানেল ফাঁকা করা, যেন মেসির লেনটা পরিষ্কার থাকে। ওইটা লাউতারো পারে না বলে লাউতারের খুব বোকা বোকা লাগে এই স্ট্রাকচারে। লাউতারো উপরে থাকে, সবাই গালিগালাজ করে যে ও মিলানে গাদা গাদা গোল করতেছে, এখানে সে কি করে? কিন্তু লাউতারো তো ওই ছিলেন না। লাউতারো তো ওই যে ডিফেন্ডার স্ট্রেস করা, নিচে দৌড়ায় নেমে আসা, প্রেস করা, এগুলোই অভ্যস্ত না। ও হচ্ছে পোচা টাইপের স্ট্রাইকার। ওরে বল দেয় না কেউ, ও বিগ চান্স পায় না, ফলে গোলও হয় না। আবার ওই স্টেস ফেস্টেস করা ওটাগুলাতে খুব একটা ওস্তাদ না, ফলে ওরে মনে হয় যে ও খালি খালি ঘুরে বেড়াচ্ছে, বক্সে আছে কিন্তু কোনো কাজ করতেছে না। আলভারেজ বক্সে থাকলে মনে হয় যে খুব এফেক্টিভ, হ্যাঁ আসলে কাজ হয়। সে প্রচুর স্ট্রেস করতে থাকে, তার সঙ্গে একটা ডিফেন্ডারে টানতে থাকে, কোথাও ফাঁকা করে নিয়ে যায়, নিচে নামে, আবার প্রেস করে ব্যাপক পরিমাণে, হিউজ ওয়ার্ক করে, কিন্তু কাজের কাজ আউটপুট কিছু দেখতে পান না আপনি। কারণ কি? কারণ হচ্ছে তাকে কেউ তো চান্স দিচ্ছে না, বিগ চান্স তার দিকে যাচ্ছে না একটাও। ও হঠাৎ করে 90 মিনিটে একটা চান্স যাচ্ছে, ওটা তখন সে হতভম্ব হয়ে সেও আবার মেসিরে ফেরত দিয়ে দিচ্ছে। ফলে এইটা একটা আসলে আমি বলবো যত কৌশলগত একটা প্রবলেম তো বটেই। এখন কৌশলগত প্রবলেম ম্যানেজ করার জন্য ওখানে বস আছেন। তার উপরে আমি শেষ সময় পর্যন্ত আস্থা রেখে যাব যে এগুলো সমস্যা আমার আগে তিনি দেখেন, আমার আগে মাতিয়াস মান্না দেখেন, সবার আগে মাতিয়াস মান্না দেখেন যে কী কী সমস্যা হচ্ছে, কোথায় কোথায় কি গাণিতিক সমস্যা হচ্ছে, কি ছক সমস্যা হচ্ছে, ওগুলো দেখার জন্য পৃথিবীর অন্যতম মেধাবী কতগুলো ব্রেন ওই ড্রেসিং লকার রুমে আছে। তারা নিশ্চয়ই এসব সমস্যা নিয়ে আলাপ করতেছে, এগুলার সমাধান বের করতেছে, এগুলোর জন্য অভিনব কোনো কৌশল আবিষ্কার করতেছে, যেটা আমরা কল্পনা করতে পারতেছি না। আমার মতো ফুটবলারদের কথা বাদ দেন, এই আমাদের দেশে যারা ফুটবল বিশ্লেষণ করেন তাদের থেকে শুরু করে একদম মাইকেল কক্স পর্যন্ত কেউই আসলে স্কালোনির এই টিমের অভিনবতা এবং উদ্ভাবনী শক্তি কল্পনা করার যোগ্যতা রাখে না। ফলে ওইগুলা ভেবে লাভ নাই যে স্কালোনি, এই আমি এই যে মুখস্থ কতগুলো কথা বললাম এটাতে অসহায় হয়ে গেছে, না তারা তাদের জায়গায় কিছু একটা করবে। কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে খেলোয়াড়দের ভেতরে ওই ব্যাপারটা ফিরে আসছে কিনা, ওই সাম্পলি যুগের ওই মানসিকতা বা ম্যারাডোনা যুগের মানসিকতা, এই মানসিক একটা ইয়েতে আক্রান্ত হয়ে গেছে কিনা এরা আবার। এখানে না আমার একটা ছোট ভয় হচ্ছে যে এই মানসিকতাটা কোত্থেকে ঢুকছে। এদের কাছে মেসি তো মোর দ্যান পীর, এরা হচ্ছে মেসির ডিসিপ্লিনের চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি। ফলে এরা মেসিকে কতটা ফ্যাসিলিটেট করা যায় এটা নিয়ে বেশি ব্যস্ত থাকে। গত বিশ্বকাপটা ছিল মেসিকে ফ্যাসিলিটেট করতে কি করতে হবে, দলরে জিতাইতে হবে, দলরে জিতাইলে কি হবে, বিশ্বকাপ মেসির হাতে উঠবে, এটা ফ্যাসিলিটেশনের সর্বোচ্চ। কিন্তু এবার তাদের মাথায় এটা ঢুকছে যে মেসিরে দিয়ে গোল করাইতে হবে। যেহেতু মেসির এটা বোঝাই যাচ্ছে শেষ বিশ্বকাপ, সম্ভবত শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টও, মেসিরে এরা একটা দারুণ ট্রিবিউট দিয়ে দিতে চায় যে তুমি একটা গোল্ডেন বুট নিয়ে, কাপড় তো জিতবই, সঙ্গে একটা গোল্ডেন বুটও নিয়ে যাও, দুটো গোল্ডেন বল জিতছো তো আগে, এবার একটা গোল্ডেন বুটও নিয়ে যাও। এই জিনিস এদের আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে এদের অবচেতন মনে ঢুকে গেছে। এটা তো কোচ বের করতে পারবে না,
এইটা যদি হয় আমিও সেটা পছন্দ করব দেখতে, যে মেসি বিশ্বকাপ জিতুক, আবার সঙ্গে গোল্ডেন বুট জিতুক। আর যে খেলা খেলতেছে গোল্ডেন বুট জিতলে বলও জিতবে, ৩ নাম্বার গোল্ডেন বলও হয়ে যাবে। এই এক গাদা ট্রফি নিয়ে ধরে রাখতে কষ্ট হবে এরকম একটা ছবি তুলতেছে। ওই যে পেলের একটা ছবি পাওয়া যায় যেটা তো আসলে অরিজিনাল না, ওই ট্রফিগুলো তো উনি সরাসরি হাতে পান নাই, পরে উনি ধরে একটা ছবি তুলছেন এরকম একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি তার সময় তো পাইছিলেন জুয়েলারি মেড ট্রফি। কিন্তু ও মেসির অবস্থা তো তাইলে তাই দাঁড়াবে ফাইনালের দিন, যে ও ধরে রাখতে পারবে না। সেই দৃশ্য দেখতে পারলে আমিও খুশি হব। কিন্তু টিমের জায়গা থেকে যদি দেখেন এটা খুব ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার। ডিস্ট্রাকটিভ একটা সাইকোলজিক্যাল ট্র্যাপে ঢুকে গেছে এই মেসির শিষ্যরা। এখন আপনি কোচ কি করতে পারে? মাতিয়াস মান্না কি করতে পারে? মাতিয়াস মান্না এটার একটা গাণিতিক সমাধান বের করতে পারে। যে সমস্যাগুলো আমি বললাম। আমি জানি না এই সমস্যাগুলোই আসলে সত্যি কিনা। আমি তো ফুটবল অত টেকনিক্যালি ভালো বুঝি না। কিন্তু আমার এগুলো চোখে লাগছে আর টুকটাক পত্রিকায় পড়তেছি। আমি কিন্তু আসলে খেলা দেখে এত সিরিয়াসলি এগুলো বুঝি না। কিন্তু হয়তো মাতিয়াস মান্না বা ওদের কাছে এটা আরো অন্যরকম মনে হচ্ছে এই প্রবলেমগুলাকে। তারা এটাকে অন্য ফ্রেমে দেখতে পারে। হতে পারে। আর যদি এটা হয়ও সে হয়তো এটার গাণিতিক সমাধান বের করবে যে এই স্টার্টিং 11 রেখেই লিও তুমি এই করলে এইটার সমাধান হবে। বা এটা কাউন্টার এভাবে দেওয়া যায়। ওকে, মানে তাদের গেমটা তারা করতে পারবে। কিন্তু মাথায় কিভাবে ঢুকবে? এই যে ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, প্রত্যেকটা ছেলের মাথায় যদি এটাই ঢুকে যায় যে আমার মেসিকে দিয়ে গোল করাইতে হবে। বিশেষ করে এটা আরও প্যানিক তৈরি সিচুয়েশন তৈরি হয়েছে যে যদি এমন হতো মেসি ৭টা গোল করে ফেলছে। দেখেন সেকেন্ড রাউন্ডের খেলা মাত্র মেসির শেষ হয়েছে। ফার্স্ট রাউন্ড শেষ করে মাত্র আরেক রাউন্ডের খেলা শেষ করছে। ৪টা ম্যাচ খেলছে। গোল ৭টা হয়েছে। এর আগে আমরা কয়েকটা বিশ্বকাপে দেখছি ৬-৭ গোলে গোল্ডেন বুট হয়ে যাচ্ছে। সেখানে ৭ গোল করে ফেলছে। এটাই যদি হতো তাহলেও হয়তো আমরা দেখতাম যে বাকিরা একটু রিল্যাক্স হয়েছে যে আমাগো মেসির অনেকগুলো গোল হয়েছে, এখন আমরাও কিছু করি, সমস্যা নাই। কিন্তু ওই যে আবার এমবাপ্পে, তারপরে হালান্ড, এরাও ৭টা করে গোল মেরে বসে আছে। মানে এইরকম বিচিত্র গোলের ব্যাপার এর আগে কোনোদিন বিশ্বকাপে ঘটে নাই। একজন অনেক গোল করছে, জাফন্টেন, মুলার একগাদা গোল করছে, ১৩টা গোলও করছে। কিন্তু একগাদা খেলোয়াড় এরকম গোলের উৎসব করতেছে এই জিনিস এর আগে ঘটে নাই। ৩ জন ৭টা করে গোল অলরেডি করে ফেলছে। এটা কই যে ঠেকবে কেউ জানে না। আবার ৫টা ৬টা এসবও আছে। ডেমবেলে আছে, এরাও পাইপলাইনে আছে। এরা কে কখন একটা হ্যাট্রিক মেরে দিলে এটা ভুতুড়ে হয়ে যাবে ব্যাপারটা। ফলে এই আর্জেন্টিনায় এই ডিসিপ্লিন গোষ্ঠী মানে মুরিদ গোষ্ঠী এরা রিল্যাক্স হইতে পারতেছে না। যেহেতু ওরা কম্পিটিশনে একদম ঘাড়ের কাছে চলে আসছে ওস্তাদের, ফলে ওস্তাদের দিয়ে আরো গোল করাইতে হবে। ভাই তোরা ওস্তাদের দিয়ে গোল করাইস, সময় আছে। কিন্তু আপাতত তোরাও একটু চেষ্টা কর, তোরাও একটু ২-৪টা গোল কর। এটা অতি পুরনো ব্যাপার। এই কাজ হিগুয়েন, এই কাজ আগুয়েরো করতে গিয়ে ডুবছে। এই পিরিজমের এইটা ভালো না যে সবাই মেসির পায়ে বল দিয়ে ম্যাজিকের জন্য ওয়েট করব। তখন ব্যাপারটা ছিল দায় এড়ানোর, আর এখন হয়েছে যে মেসিরে কত বড় করা যায়। ভাই মেসি আর বড় করতে হবে না। মেসি অলরেডি এত বড় যে এটা আমি এর আগে একদিন একটা কন্টেন্টে বলছি, এটারে স্পর্শ করতে তো 20টা বিশ্বসেরা লাগবে। মেসিরে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগো না এই আর্জেন্টিনার খেলোয়াড়রা। এখন টিমের খেলায় মন দাও, মেসি এমনি গোল পাবে। আমি আশা করি, আমি টেকনিক নিয়ে একটু দুশ্চিন্তিত না, ওইটা সমাধানের জন্য খুব যোগ্য লোকেরা আছে, তারা ঠিকঠাক করবে। আমি আশা করি আর্জেন্টিনার খেলোয়াড়রা একটু রিল্যাক্স হবেন। তারা একটু এটা মাথায় রাখবেন যে মেসিকে ছাড়াও আমাদের একটু স্কোরিং অপশন বাড়াইতে হবে। আমাদের অন্যের জন্য বিগ চান্স ক্রিয়েট করতে হবে। জুলিয়ান আলভারেজের জন্য চান্স দিতে হবে, তারপরে ম্যাকরে চান্স দিতে হবে, এনজোরে চান্স দিতে হবে, পরস্পরকে সুযোগ দিতে হবে। ইদানিং তো ডিপ বলও গোল করতে পারে ভালো, সেই উদিনেসের পর থেকে গোল করাই ভুলে গেছিল। এখন তো মিয়ামিতে ও গোল করে, ওরেও চান্স দেন, সবাই চান্স দেন। ওই হেডে আসে রোমেরো বা লিসান্দ্রো মার্টিনেজ একটা বুতুড়ে গোল করবে, ওইগুলার আশা করেন না। আর সবসময় মেসি মিরাকেল হবে ওটাও ঠিক না। আই হোপ যে আর্জেন্টিনার খেলোয়াড়দের মাথা থেকে এই যে একটা ট্রাপ, এই জিনিসটা একটু বের করা যাবে বা বের হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাকিটা স্রষ্টার ইচ্ছা। বাকি আমি ফ্রান্স ছাড়া কোনো চ্যালেঞ্জার দেখি না। যদি এইগুলা মানে ওদের সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে বেরোয় আসতে পারে, তাহলে ওই আবার ফ্রান্স ফাইনালে এবং আবার ফ্রান্সই মূল চ্যালেঞ্জার। এছাড়া আমি স্পেনের খেলা দেখলাম তো, মানে এখন বিশ্বকাপ একটু একটু করে যাচ্ছে আর আমি পণ্ডিত হয়ে উঠতেছি। এটা কিন্তু সত্যি। কারণ এদের বেশিরভাগের তো আর বিশ্বকাপের বাইরে
খেলা দেখা খুব একটা হয় না। শরীরে কুলায় না, রাত জেগে দেখতে পারি না। স্পেনকে নিয়ে এত কথা কেন হচ্ছিল আমি একদমই পরিষ্কার না। স্পেনের কয়েকটা ম্যাচ আমি দেখলাম। দে হ্যাভ নো ফিনিশার, দে হ্যাভ নো ক্লু ইন দ্য ফিল্ড। তারা ওই টিকি-টাকার একটা বাজে ভার্সন খেলতেছে। সময় নষ্ট করা নিজেদের মধ্যে। যাই হোক তাদের সমালোচনা করতে বসি নাই। ফ্রান্স ছাড়া কোনো রিয়াল থ্রেট আর্জেন্টিনার আর নাই। ফলে এখন শুধু মাথা থেকে একটু জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। আই হোপ সেটা আজকে হয়ে যাবে। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা।